আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা ফেরোচৌম্বক পদার্থে হিস্টেরেসিস ঘটনা ব্যাখ্যা করব। তো আমরা গত পর্বে ডোমেনের ধারণা সম্পর্কে জেনেছি। তো ডোমেনের ধারণা থেকে আমরা কি দেখেছিলাম যে ফেরোম্যাগনেটিক পদার্থ যেমন লোহা, কোবাল্ট, নিকেল এর ভেতরে ছোট ছোট অংশ বা অঞ্চল থাকে যেগুলোর প্রতিটিতে হাজার হাজার পরমাণুর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একই দিকে থাকে। তো এই অঞ্চলগুলোকে আমরা ডোমেন বলে থাকি। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক পদার্থ। তো এই ফেরোম্যাগনেটিক পদার্থের ভিতরে অসংখ্য অঞ্চল দেখা যায় এবং সেই অঞ্চলগুলোকেই ডোমেন বলা হয়। আর এই ডোমেনের ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো থাকে সেগুলো একই দিকে থাকে, কিন্তু একটা ডোমেনের ডাইপোল মোমেন্ট অন্য ডোমেনের ডাইপোল মোমেন্ট একদিকে থাকে না, বিভিন্ন দিকে থাকতে পারে। তো এই যে এই ডোমেনের যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এগুলো যদি এদিকে হয় তাহলে এখানে আমরা এদিকে দেখতে পাবো, এটা অন্যদিকে হবে এরকম। তো আমরা কি বলতে পারি, সাধারণ অবস্থায় এই ডোমেনগুলো বিভিন্ন দিকে অগোছালোভাবে থাকে, তাই পদার্থটি বাহ্যিকভাবে চৌম্বকীয় হয় না। কিন্তু যখন আমরা বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তখন ডোমেনগুলো একই দিকে ঘুরে যায় এবং পদার্থটি চৌম্বকীয় আচরণ দেখাতে শুরু করে। তো তখন আমরা এই অংশটুকুকে কিভাবে দেখতে পাই, এই যে ডোমেনগুলো সবগুলো একই দিক বরাবর হয়ে যায়। কখন হবে এরকম, যখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিব। তো বাইরে থেকে যখন ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় তখন এই ডোমেনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো সবগুলো ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যায়। আর তখনই এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রয়েছে এই সাবস্টেন্সটা চুম্বক ধর্ম প্রদর্শন করতে শুরু করে। তো যখন আমরা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিব বা এক্সটার্নাল ফিল্ড দিব তখন এটার ভিতরে যে চুম্বক ধর্মটা প্রদর্শন করবে তার জন্য এটার ভিতরে একটা ক্ষেত্র তৈরি হবে। আমরা জানি এটা অভ্যন্তরীণ ক্ষেত্র হিসেবে, যেটাকে আমরা বিই দ্বারা প্রকাশ করেছিলাম। তো বিই কি, বিই হচ্ছে এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রয়েছে এটার ভিতরে বা অভ্যন্তরীণ যে ক্ষেত্রটা সেটা নির্দেশ করে এই বিই দ্বারা। আর এই বি ভেক্টর হচ্ছে আমরা বাইরে থেকে যে এক্সটার্নাল ফিল্ড দিব সেটা নির্দেশ করে। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা বুঝি হচ্ছে নর্থ এবং সাউথ পোল থাকবে। তো এই নর্থ এবং সাউথ পোলের ভিতরে যে ক্ষেত্রটা থাকবে সেগুলোর যে রেখাগুলা এরকম থাকে। তো এটার ভিতরে যদি আমরা কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স স্থাপন করি তখন কি হবে, তো ধরে নিলাম এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এবং এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আমরা দিলাম। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এখানে নর্থ পোল এবং এখানে হচ্ছে সাউথ পোল। তো সেক্ষেত্রে এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটার ভিতর দিয়ে অর্থাৎ এটার ভিতরেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তখন এই যে বলরেখাগুলো যাবে সেগুলো হচ্ছে অনেকটা এরকমভাবে যাবে, মানে এটার ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এরকম। তো আমরা কি করলাম, এই ম্যাগনেটিক বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা স্থাপন করলাম বা এনে রাখলাম। এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তো এই অংশটুকু যদি আমি আবার একটু রিপিট করি তাহলে কি বলতে পারি যে কোনো একটি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, যেটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকবে নর্থ এবং সাউথ পোলের ভিতরে রাখি, তখন ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা একটা চুম্বকে পরিণত হবে এবং বেশিরভাগ ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চুম্বক বলরেখাগুলো এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্য দিয়ে চলে যাবে। তো এই যে আমরা একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে চুম্বকে পরিণত করলাম, এবার আমরা যদি এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে সরায় নিয়ে যাই অথবা এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থেকে বাইরে বের করে নিয়ে আসি তখন কি ঘটবে, তখন সেটা অচুম্বকে পরিণত হয়ে যাবে। তো এই যে আমরা চুম্বকে পরিণত করলাম আবার ডায়াম্যাগনেটাইজ করলাম, এই প্রসেসটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটাকে আমরা বলি হচ্ছে হিস্টেরেসিস লুপ বা হিস্টেরেসিস লেখচিত্র। তো এই যে হিস্টেরেসিস লুপটা রয়েছে সেই লুপটা বা লেখটা কিভাবে গঠিত হয়, তো সেই লেখ সম্পর্কে আমরা একটু জানবো এখন। তো এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে বিই মানে কি, বিই মানে হচ্ছে কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে তৈরি হওয়া যে ক্ষেত্রটা সেটা হচ্ছে বিই এবং আমরা যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলাম সেটা হচ্ছে বি। অর্থাৎ আমরা এক্স অক্ষের দিকে নিব হচ্ছে ভি ভেক্টর। ভি ভেক্টর মানে হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা চুম্বকে পরিণত হবে এবং এই চুম্বকে পরিণত হওয়ার পর এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে যে একটা ক্ষেত্র তৈরি হবে সেটা হচ্ছে বিই। তো ওয়াই অক্ষ বরাবর আমরা বিই নিলাম। তো প্রথমে আমরা কি কাজ করব, প্রথমে হচ্ছে কোনো একটা
ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মনে করো এটা হচ্ছে নর্থ এবং এটা হচ্ছে সাউথ পোল। তো এটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ড। হ্যাঁ, এই এক্সটার্নাল ফিল্ডের ভিতরে আমরা কি করব, এই ফেরোম্যাগনেটিক পদার্থটা স্থাপন করব বা নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে যখন আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা স্থাপন করলাম, তো কতটুকু আমরা ম্যাগনেটিক ফিল্ড নিলাম এখানে, তো বি ভেক্টরের মানটা ধরে নিব যে এই পর্যন্ত নিলাম, এই যে এতটুকু। তো যার কারণে এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে একটা ক্ষেত্র তৈরি হবে। তো সেই ক্ষেত্রটা কতটুকু, তো আমরা ধরে নিব যে সেই ক্ষেত্রটা হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত ক্ষেত্র। মানে আমরা এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই ফেরোচৌম্বক পদার্থের উপর দেওয়াতে এতটুকু পর্যন্ত ভিতরে, এটার ভিতরে কি হলো, একটা ফিল্ড বা ক্ষেত্র তৈরি হলো। সেই ক্ষেত্রটার মান আমরা ধরে নিলাম হচ্ছে এতটুকু। এর জন্য আমাদের গ্রাফের বিন্দুটা কোথায় হবে, এই যে এই দিক বরাবর উপরে যাবে এখানে, এবং এখান থেকে এদিক, তো এই যে এই বিন্দুতে হবে। হ্যাঁ, তো যখন আমরা এক্সটার্নাল ফিল্ড বা এই বি ভেক্টর প্রয়োগ করি নাই, মানে আমাদের এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উপর কোনো প্রকার চৌম্বক ক্ষেত্র বা চুম্বকায়নকারী ক্ষেত্র অ্যাপ্লাই করি নাই, তখন সে কোথায় ছিল, তখন অবশ্যই সে কি কোথায় ছিল, এই জিরো বিন্দুতে ছিল। কিন্তু যখন আমরা এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, কতটুকু করলাম, এই যে এই পর্যন্ত করলাম। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার আগে যেহেতু এখানে ছিল, তো এখান থেকে ফিল্ড অ্যাপ্লাই করার পর গেল এখানে, মানে হচ্ছে সর্বোচ্চ এই বিন্দুতে গেল। তাহলে আমরা গ্রাফের লেখাটা পাবো হচ্ছে ঠিক এরকম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপে কি বললাম, যে ভি ভেক্টর অর্থাৎ আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পূর্বে, অর্থাৎ আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড দেই নাই, তখন ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে কোনো চুম্বকক্ষেত্র তৈরি হয় নাই, অর্থাৎ জিরো বিন্দুতে ছিল। যখনই আমরা এটাকে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখলাম, তো ধরে নিলাম সেই এক্সটার্নাল ফিল্ডের পরিমাণ হচ্ছে এতটুকু। তো এতটুকু দেওয়ার কারণে ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরেও একটা ক্ষেত্র তৈরি হবে। তো আমরা সেটাও ধরে নিলাম যে তার ক্ষেত্রটা হচ্ছে সর্বোচ্চ এতটুকু হলো, যাকে স্যাচুরেশন বলা হয়, সর্বোচ্চ মানটা। তো এই মানের মধ্যে, এই দুইটা মানের মধ্যে আমরা যে গ্রাফের বিন্দুটা পাবো, আমরা যদি উপরে যাই এবং এই দিক বরাবর যাই, তাহলে এই বিন্দুতে পাবো। তাহলে আমরা জিরো থেকে মূলত কোথায় গেলাম, এই বিন্দুতে গেলাম। তো এবার আমরা কি করব, এই যে ফেরোম্যাগনেটিক পদার্থটা রয়েছে বা সাবস্টেন্সটা রয়েছে, এটার মধ্য থেকে এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যে বি ভেক্টরটা, সেটা সরায় দিব। অথবা আমরা কি করব, এই যে এক্সটার্নাল ফিল্ড থেকে এই ফেরোম্যাগনেটিকটা নিয়ে আসবো, দূরে নিয়ে আসবো। তাহলে এই যে এই ফেরোম্যাগনেটিকের মধ্যে কোনো এখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নাই। তো না থাকার কারণে এটা অবশ্যই কি হয়ে যাবে, আগের মতো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হয়ে যাবে, মানে এটার মধ্যে কোনো চুম্বক ক্ষেত্র থাকবে না। কিন্তু এমনটা হয় না। অর্থাৎ আমরা যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিব, তো সেই ক্ষেত্রে আবার যদিও সেখান থেকে সরায় নেই, এটার ভিতরে একটা ম্যাগনেটিক ক্ষেত্র থেকেই যায়। অর্থাৎ এটা সরাসরি হঠাৎ করে জিরোতে চলে আসে না। তো আমি এই গ্রাফের মাধ্যমে একটু বোঝাই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। তো কোনো লোহাকে একটা চুম্বকের সাথে অনেক দিন যদি আমরা রাখি, তাহলে লোহাটাও কি হয়ে যায়, চুম্বকে পরিণত হয়ে যায়। মানে হচ্ছে আমরা বি ভেক্টর অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমরা জিরোতে নিয়ে আসি, তাহলে লোহাটা সাথে সাথে আগের মতো লোহা হয়ে যাবে না, তার মধ্যে একটু হলেও চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো আমরা লোহার কথাই যদি বিবেচনা করি, তাহলে অনেক দিন পর্যন্ত মনে করো লোহাটাকে কি করলাম, এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম, মানে এতটুকু পর্যন্ত ছিল। এখন হঠাৎ করে কি করলাম, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই দিলাম, মানে জিরোতে নিয়ে আসলাম। এই যে বি ভেক্টরটা এখান থেকে সরায়া এই জিরোতে নিয়ে আসলাম, তখন কি এই বিই মানে এটার ভিতরে যে ক্ষেত্রটা, সেটাও কি জিরোতে চলে আসবে? না, এটা জিরোতে আসবে না, এটার মধ্যে কিছুটা হলেও কি এই ফিল্ডটা থাকবে। তো আমরা ধরে নিলাম যে সেই ফিল্ডটা এখান থেকে নেমে এতটুকু পর্যন্ত আসলো। হ্যাঁ, এতটুকু মানে সরাসরি জিরোতে আসলো না। তো এতটুকু আসার কারণে আমরা এখন কি বলতে পারি, যে এক্সটার্নাল ফিল্ড জিরো, কিন্তু এটার ভিতরে অর্থাৎ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে ক্ষেত্রটা হচ্ছে একটু কমবে, জিরোতে আসবে না। তার মানে আমি এখান থেকে গ্রাফটা কিভাবে আঁকতে পারি, এই যে এরকম হবে। তো আমরা স্টেপগুলো মনে রাখি। আমরা প্রথমে কি করলাম, এখানে প্রথমে হচ্ছে যে কোনো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে রাখলাম, তখন আমরা এই লেখাটা পাইছি। অর্থাৎ এখানে এতটুকু পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম বি এর পরিমাণ, এতটুকু পর্যন্ত হচ্ছে বি। তো এটা পাওয়ার পর তারপর কি করলাম, তারপর হচ্ছে আবার ওইখান থেকে যে
এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা ছিল সেটা দূরে সরায় দিলাম। অথবা আমরা কি করতে পারি, এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রয়েছে সেটা আমরা এখান থেকে সরায় দিতে পারি, অর্থাৎ এখানে বি ভেক্টরের মান 0-তে নিয়ে আসতে হবে। তো ভি ভেক্টরের মান যখন আমরা 0-তে নিয়ে আসবো তখন কি ঘটবে, এতদিন পর্যন্ত বা অনেকক্ষণ সময় পর্যন্ত যখন আমরা এই চুম্বক ক্ষেত্রটা এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে রেখেছি, তাই হঠাৎ করে সে 0-তে, অর্থাৎ এটার ভিতর থেকে ক্ষেত্রটা 0 হয়ে যাবে না। তো আমরা ধরে নিলাম যে সেটা 0 না হয়ে এতটুকু পর্যন্ত নেমে আসছে, তখন আমরা গ্রাফটা পাই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এই পয়েন্টটাকে বলতে পারি হচ্ছে বি আর পয়েন্ট। তো এবার আমরা এখানে কি কাজ করব, যেহেতু এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা থেকে বি ভেক্টরকে সরায় দিলাম, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরায় দেওয়ার পরেও এই সাবস্টেন্সের ভিতরে ক্ষেত্রটা রয়ে গেল, অর্থাৎ বি এর মানটা রয়ে গেল, সেটা হচ্ছে বি আর হয়ে গেল। তো এই বি আরটাকে আমরা চেষ্টা করব যে 0-তে নামিয়ে আনার জন্য, অর্থাৎ যখন 0-তে চলে আসবে, যদি আমরা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটাকে লোহাও বিবেচনা করি, মানে এই লোহার ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্র থাকবে না, অর্থাৎ বি আর থাকবে না, তো সেক্ষেত্রে আমাদেরকে ওটাকে 0-তে নামিয়ে আনতে হবে। তো এই 0-তে নামিয়ে আনার জন্য আমাদের কি কাজ করতে হবে, এর অপোজিট সাইড থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। আমরা প্রথমে কি করলাম, এই যে এই পাশে ম্যাগনেটিক ফিল্ড দিলাম, তখন কি হলো, এখানে এই যে বিই মানে হচ্ছে ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরের ক্ষেত্রটা বাড়তে থাকলো। এখন আমরা যদি এই বি এর মানটা যদি নেগেটিভে নিয়ে যাই, তাহলেই তো এই বি আর বা বিই এর মানটা 0-তে নেমে আসবে। তো আমরা সেই কাজটাই করব। কি কাজ করব, এই যে নর্থ এবং সাউথ পোলের মধ্যে আমরা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রাখলাম না, এবার আমরা এই ম্যাগনেটিক ফিল্ডে বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে উল্টায় দিব, অর্থাৎ এখানে সাউথ পোল রাখবো, এখানে নর্থ পোল রাখবো, এবং এটার ভিতরে কি করব, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল, যেটা হচ্ছে এখনও বিআর পরিমাণ ক্ষেত্র রয়েছে এটার ভিতরে, সেটাকে এখানে রাখবো। তখনই কি হবে, এই বিআরটা কমে 0-তে চলে আসবে। এখন কতটুকু ম্যাগনেটিক ফিল্ড দিলে এটা বিআরটা 0-তে চলে আসবে, আমরা ধরে নিব সেটা হচ্ছে ঠিক এতটুকু পরিমাণ। যখন আমরা বিটাকে নিয়ে অপোজিট সাইডে এখানে রাখবো, তখন হচ্ছে এই বিআরটা 0-তে চলে আসবে। তো তখন আমরা গ্রাফটা দেখতে পাবো হচ্ছে ঠিক এরকম। তাহলে আমাদের চক্রটা কীরকম হলো, প্রথমে এখান থেকে এতটুকু গেল, তারপর এই সাইডে গেল, তারপর হচ্ছে এখান থেকে এখানে আসলো। তো এখন আমরা কোন পর্যায়ে আসি, এখন আমরা আসি হচ্ছে এই বি এর মানটা আমরা কি অপোজিট সাইডে দিলাম, ধরে নিলাম সেটা হচ্ছে বিসি। হ্যাঁ, তাহলে আর এখন আমরা এই যে এই বিসিতে আসতে গেলে এই বিই থেকে বিআর, এবং বিআর কোথায় চলে আসলো, 0-তে। 0-তে মানে হচ্ছে ওই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে কোনো ক্ষেত্রই নাই আর, অর্থাৎ সেটা একটা পিওর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হয়ে গেছে, এটার ভিতরে কোনো ক্ষেত্র না থাকার কারণে সেটা চুম্বক ধর্ম প্রদর্শন করবে না। তো এই বিসিটাকে বলা হয় হচ্ছে কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বল। তো কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বলের ডেফিনেশনটা যদি আমি বলি, তাহলে কি বলতে পারি, যে অপোজিট ডিরেকশানে যতটুকু ম্যাগনেটাইজেশন ফিল্ড বা চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করার কারণে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরকার যে চুম্বক ক্ষেত্রটা সেটা 0-তে নেমে আসে, তাকে আমরা কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বল বলি। তো এবার ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে কোনো ক্ষেত্র নাই, ভিতরকার ক্ষেত্র 0-তে আসলো। কতটুকু দেওয়ার পর 0-তে আসলো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা উল্টা দিক থেকে অপোজিট ডিরেকশানে এই যে বিসি পরিমাণ। এবার এই বিসি বা এই ক্ষেত্রটা আমরা আরেকটু বাড়াবো। তো ধরে নিলাম এই বিসি এর মানটা আমরা বাড়াতে বাড়াতে এই যে এখানে আসলো। হ্যাঁ, তো এখানে যেহেতু নিয়ে আসবো, তখনও কি এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরকার যে ক্ষেত্রটা সেটা 0-তেই থাকবে না, সেটা উল্টো বা অপোজিট সাইড থেকে আরও বাড়তে থাকবে। তো ধরে নিব আমরা যে সেটা বেড়ে এই যে এতটুকু পরিমাণে এলো। হ্যাঁ, তাহলে আমাদের যে লেখটা রয়েছে সেই লেখর বিন্দুটা কোথায় হবে, এই যে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, তাহলে এই জায়গায় হবে। তো তখন আমরা এটাকে যদি বাড়াই তাহলে কি হবে, যে এই যে এইখানে আসবে, এই যে এরকম। তো এবার আমাদের কাজ কি, এই যে অপোজিট ডিরেকশানে অর্থাৎ সাউথ নর্থ পোলে যে আমরা রাখছিলাম, এটা রাখার পরেই তো এটাকে যখন আমরা একটু বাড়ালাম সাউথ নর্থ পোলের মধ্যে, তখন আমরা কি করলাম, এই যে এই বিন্দুটা পেলাম। এবার কি করব, এটাকে আবার এখান থেকে শুরু করে 0-তে নিয়ে যাব। প্রথম কাজ ছিল কি, যে নর্থ সাউথের মধ্যে একটা এক্সটার্নাল ফিল্ড রাখলাম, তখন এটা বেড়ে এখানে চলে আসছিল। তারপর আমরা এটাকে আবার সরায় দিলাম, তখন কি হলো, এই যে সরায় 0-তে নিয়ে আসলাম, তখন এই যে বিই এর মানটা কি সরাসরি 0-তে আসছিল না, এটা আসছিল হচ্ছে এই জায়গায়। তো তখন আমরা এই যে এই ক্ষেত্রটা পাইছি। তারপর আবার কি কাজ করলাম, এই যে এখান থেকে 0-তে নামানোর জন্য
যে ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে অপোজিট সাইড থেকে দিতে হয়েছিল, যেটা হচ্ছে সাউথ নর্থ পোল। তো তখন আমরা কি করলাম, এই বিআর এর মানটা 0-তে পেলাম এবং এক্ষেত্রে এক্সটার্নাল ফিল্ডটা অপোজিট সাইড থেকে বিসি পরিমাণ হলো। এবার কি করলাম, এই বিসিটাকে আরও বাড়ালাম, তখন এই বিন্দুতে আসলো। তো যেহেতু এখানে বিসি এর মানটা বাড়ালাম, সেহেতু এটা বা এই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে যে ক্ষেত্রটা সেটা আর 0-তে থাকবে না, সেটা অপোজিট সাইড থেকে বাড়তে থাকবে। তো সেটা বেড়ে এতটুকু হলো। তখন আমরা লেখর মানটা পেলাম হচ্ছে এই বিন্দুতে। তো এবার আমরা কি করব, এই যে এখান থেকে শুরু করে আবার অর্থাৎ এই সাউথ এবং নর্থ পোল আবার উঠায় দিব, মানে হচ্ছে এটার ভিতরে যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রয়েছে এটা থেকে এক্সটার্নাল ফিল্ডটা সরায় দিব। তো সরায় দিলে সেটা আবার কি হয়ে যাবে, এটার বাহ্যিক কোনো ক্ষেত্র থাকবে না। তো বাহ্যিক ক্ষেত্র না থাকার কারণে এটাকে আবার সরাসরি গিয়ে 0-তে চলে যাবে। অর্থাৎ এইটাকে যখন আমরা এই 0-তে নিয়ে যাব, এই যে বিপরীত দিক থেকে যে এটার ভিতরে যে ক্ষেত্রটা হঠাৎ করে 0-তে নেমে যাবে না, এটার মতো করেও এটা কিছুটা নামবে। অর্থাৎ আমরা যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা সরায় দিব, তখন এইটার ভিতরে যে এক্সটার্নাল ফিল্ডটা রয়েছে সেটা এখনও থেকে যাবে, কিছুটা কমবে কিন্তু ভিতরে এখনও এক্সটার্নাল ফিল্ডটা থাকবে। তো আমরা ধরে নিব যে সেটা এখান থেকে কমে এতটুকু হলো। তো সেক্ষেত্রে আমরা গ্রাফের লাইনটা পাবো হচ্ছে এই যে এখানে। তো এখানে আমরা কি দেখতেছি যে এখানে এক্সটার্নাল ফিল্ড কিন্তু 0-তে আছে, তাও ওই যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রয়েছে এটার ভিতরে আবার ক্ষেত্রটা রয়েই গেছে। তো এই ক্ষেত্রটাকে আমরা আবার কি করব, 0-তে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রটাকে যদি 0-তে নিয়ে আসি, তো অবশ্যই কি করতে হবে, এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সেটাকে একটু বাড়াতে হবে। তো ধরে নিলাম যে আমরা এক্সটার্নাল ফিল্ড 0 থেকে বাড়িয়ে এখানে নিয়ে আসছি। তো যখন আমরা এখানে নিয়ে আসলাম, তখন কি হবে, তখন আমরা রেখাটা পাবো হচ্ছে এরকম। তো এবার আমরা সেম আগের মতো কাজ করব। এই যে এখানে আসলো না, এই যে এটাকে আরেকটু বাড়াবো, এই যে এখানে আমরা বাড়াইছিলাম না, সেমভাবে এটাকে যদি আমরা বাড়াই ওই যে প্রথমে যখন আমরা যতটুকু ম্যাগনেটিক ফিল্ড এক্সটার্নাল ফিল্ড দিয়েছিলাম সেই পর্যন্ত নিয়ে যাই, মানে হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যায়, তাহলে আমাদের যে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটা রয়েছে তার ভিতরে যে ক্ষেত্রটা সেটা অবশ্যই এই এত পর্যন্ত হয়ে যাবে, এখানে আনলে তো এতটুকুই হয়। তো সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা হবে এই যে এই বিন্দুতে, এই যে উপরে এই বিন্দুতে। তাহলে আমাদের লেখাটা হবে এরকম। তো আমাদের এই গ্রাফটা কি করলো, একটা টোটাল লুপ ঘুরে আসলো, এই যে এভাবে লুপটা ঘুরে আসলো। তো এখানে লক্ষ্য করলে দেখব যে আমাদের যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এবং ওই যে ফেরোচুম্বক পদার্থের ভিতরের ফিল্ড কখন সেম ছিল, প্রথম অবস্থায় অর্থাৎ 0-তে ছিল, কিন্তু এরপরে আর কখনোই এই 0 বিন্দুতে এই বি এবং বি এর মান 0-তে আসবে না, অর্থাৎ এটা লুপ আকারে ঘুরতে থাকবে। আর এটাই হচ্ছে আমাদের হিস্টেরেসিস লুপ। তো এখানে আমরা বলে রাখি যে প্রত্যেকটা চুম্বক পদার্থ বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সবার হিস্টেরেসিস লুপ সেম হয় না। কেন সেম হবে না, কারণ হচ্ছে সবাই তো সেমভাবে ম্যাগনেটাইজ হয় না। তো কেউ ম্যাগনেটাইজ একটু বেশি হয়, বা যেমন ধরো এই যে এখানে একটা লুপ আঁকলে লুপটা এরকমও হতে পারে যে এই যেরকম। তো এখানে এই যে এখান থেকে শুরু করে যে পিছনের দিকে অর্থাৎ অপোজিট সাইডে যতটুকু দূরত্ব গিয়েছিল সেটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম নিগ্রহ বল। তো এই নিগ্রহ বলের মান কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নির্ভর, মানে সবাইকে একইভাবে চুম্বকায়িত বা ডিম্যাগনেটাইজড করতে পারে না। তো এবার আমরা ফেরোচুম্বক পদার্থে হিস্টেরেসিস ঘটনাটা ব্যাখ্যা করব। তো আমরা আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি। তো এখানে আমি একটু পরিবর্তন করছি, যে আমাদের বইয়ের মধ্যে এখানে এমএস দেওয়া আছে, তো এখানে আমরা বি এর পরিবর্তে এমএসটা দিব, এবং এখান থেকে নেমে এসে এখানে আমরা বিআর দিছিলাম, তো এখানে আমরা এমআরটা দিব, এটুকুই পরিবর্তন হবে। আর এখানে এইচসি দিব, এই বিন্দুটা এইচসি দিব, হ্যাঁ। আর এই যে হিস্টেরেসিস চক্রটা এটা আমরা ডোমেনের মাধ্যমে ব্যাখ্যা করব। তো এখানে আমরা কি লিখছি, এখানে দেখি যে যখন একটি ফেরোচুম্বক পদার্থে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হয়, তখন বিপরীত দিক অবস্থা সম্পন্ন ডোমেনের বিনিময়ে ক্ষেত্র দিক বরাবর ডোমেনের সজ্জা বৃদ্ধি পায়। খেয়াল করে এখানে আমরা যখন কোনো একটা ক্ষেত্রের মধ্যে যখন চুম্বক পদার্থ বা সেটা চুম্বকে পরিণত হবে, তখন এই যে ডোমেনগুলো সেটা অবশ্যই কি করতে হবে, যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দিব সেই ফিল্ড বরাবর ওই ডোমেনের দিকগুলো যেতে হবে। আমাদের যে ফেরোচুম্বক পদার্থটা থাকে সেখানে যে ডোমেনগুলো থাকে, প্রত্যেকটা ডোমেনের আলাদা আলাদা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো এলোমেলোভাবে সজ্জিত থাকে। তো যখনই ম্যাগনেটিক ফিল্ড দিব সেই ম্যাগনেটিক ফিল্ড বরাবর এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো অ্যালাইন হতে হবে। যখনই সবগুলো অ্যালাইন হয়ে যাবে তখনই এই পুরা ম্যাটেরিয়ালটা চুম্বক ধর্ম প্রদর্শন করবে। তো এক্সটার্নাল ম্যাগনেটিক দেওয়ার সাথে সাথেই সবগুলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তো হঠাৎ করে এই ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যায় না, আস্তে আস্তে অ্যালাইন হয়। তো সেই আস্তে আস্তে অ্যালাইন হওয়ার জন্য আমরা প্রথমে এখানে কি লিখতে পারি,
যে যখন একটি ফেরোচৌম্বক পদার্থে আমরা ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত করব, তখন বিপরীত দিক অবস্থা সম্পন্ন ডোমেনের বিনিময়ে ক্ষেত্র দিক বরাবর ডোমেনের সজ্জা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করলো, অর্থাৎ এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিক যেদিকে সেদিক বরাবর ওই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো যাওয়া শুরু করবে। তো ফলত সামান্য চুম্বকায়নের সৃষ্টি হয়, যা হিস্টেরিসিস বক্ররেখার প্রাথমিক অংশ ও এ দ্বারা নির্দেশ করা হয়। তো এই যে প্রাথমিক অংশ ও এ দ্বারা আমরা সেটা নির্দেশ করতে পারি। ডোমেন সীমান্তের এ ধরনের সরণ অবশ্যই প্রত্যাবর্তী হয়। তো এখানে প্রত্যাবর্তী বলতে কি বোঝায়, এই যে ও এ অংশটা যখন যাবে, অর্থাৎ কিছু সংখ্যক ডোমেনের যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো আছে সেগুলো ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হবে। তো সেক্ষেত্রে এই অবস্থা থেকে আবার আমরা জিরো অবস্থায় ফিরে আসতে পারবো। এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় সেম আগের অবস্থায় ফিরে আসার যে ঘটনাটা, এটাকে বলা হয় প্রত্যাবর্তী। আর যখন আমরা একটা অবস্থায় যাওয়ার পর আবার সেই অবস্থা থেকে আগের অবস্থায় ফিরতে পারবো না, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী। তো ও এ অংশ হচ্ছে প্রত্যাবর্তী, মানে হচ্ছে এই যে এখান থেকে ডোমেনগুলো যে ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হবে, তো সেক্ষেত্রে সে যদি চায় আগের অবস্থায় ফিরে আসতে পারবে, অর্থাৎ সে যে এলোমেলো অবস্থায় ছিল সেই এলোমেলো অবস্থাতেও ফিরে আসতে পারবে। তারপর এখানে কি বলছে, এবং তাই ও এ অংশ প্রত্যাবর্তী হয়। আশা করি এটুকু বুঝতে পারছি। তো ক্ষেত্রের বৃদ্ধিতে ডোমেনের সংখ্যা যথাযথভাবে বৃদ্ধি পায়। তো অবশ্যই বৃদ্ধি পাবে, যত ক্ষেত্র বৃদ্ধি করব ডোমেনের মানগুলো ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হতে থাকবে। এই জন্য আমরা দেখতে পাবো যে ডোমেনের সংখ্যাও যথাযথভাবে বৃদ্ধি পাবে, যার ফলে চুম্বকায়নের অনেক বৃদ্ধি ঘটে। চুম্বকায়নের বৃদ্ধি ঘটা মানে হচ্ছে ওই যে ফেরোচুম্বক পদার্থটা রয়েছে সেটা খুব বেশি পরিমাণে চুম্বক ধর্ম প্রদর্শন করা শুরু করবে। তো ডোমেনের বিকাশ অবিচ্ছিন্নভাবে ঘটতে থাকে যতক্ষণ না যথাযথ ডোমেনের সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে, যাদের চুম্বকায়ন বা ম্যাগনেটাইজেশন বরাবর থাকে। তো ডোমেনগুলোর ক্ষেত্র দিক বরাবর সজ্জিত হয়ে এতে চুম্বকায়ন ধীরে ধীরে বৃদ্ধি পায়। বক্ররেখা বিসি অংশ, তো এই অংশটুকু দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে আমি সংক্ষেপে যদি বলি, তাহলে এখানে বলতে পারি যে জিরো বিন্দু থেকে এ অংশে যাচ্ছে, আবার এ থেকে বি এবং বি থেকে সি। এর মানে হচ্ছে আস্তে আস্তে চুম্বকায়ন বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। তো চুম্বকায়ন বৃদ্ধি পাচ্ছে, সর্বোচ্চ ক্ষেত্রে যখন যাবে তো সর্বোচ্চ এখানে চুম্বকায়ন বৃদ্ধি পাবে। মানে এখানে যাওয়া মানেই হচ্ছে সবগুলা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ডোমেনগুলো সবগুলা ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ ওই যে পদার্থটা রয়েছে সেটা সম্পূর্ণ চুম্বক ধর্ম প্রদর্শন করবে এই অবস্থায় যাওয়ার পর। তো এবার এই যে ও এ অংশ তো প্রত্যাবর্তী বললাম, কিন্তু এ বি বা বিসি অংশ প্রত্যাবর্তী না। কারণ হচ্ছে তাদের যে সরণটা হইলো সেই সরণ যতটুকু হবে যে বিন্দুতে যাবে সেটা আগের অবস্থায় আর ফিরিয়ে আনা সম্ভব না, অর্থাৎ যে অবস্থায় ছিল এলোমেলোভাবে সে অবস্থায় আর ফিরতে পারবে না। তো এই অংশটুকুই আসলে বর্ণনা করা হয়েছে এই অংশটুকুতে। তারপর এখানে কি বলছে যে পরিশেষে সম্পৃক্ত মান এমএসএ প্রাপ্ত হয়, অর্থাৎ এই যে লাস্ট পর্যন্ত এই বিন্দুতে যাওয়া মানে হচ্ছে সর্বোচ্চ এক্সটার্নাল ফিল্ড প্রয়োগ করা। এক্সটার্নাল ফিল্ড প্রয়োগ করলে সর্বোচ্চ ওই যে ম্যাটেরিয়ালটা রয়েছে ফেরোচুম্বক পদার্থটার ভিতরে যে ক্ষেত্রটা উৎপন্ন হবে সেটা সর্বোচ্চ এমএস পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে এমএস এবং সর্বোচ্চ বি বিন্দু। তো প্রযুক্ত ক্ষেত্র হ্রাসকরণে চুম্বকায়ন একই পথ অনুসরণ করে না, কারণ সজ্জিত ডোমেনগুলো তাদের দিগাবস্থার বিক্ষিপ্ত অবস্থা সহজে পুনরুদ্ধার করে না। ওই যে আমি বললাম যে এলোমেলো অবস্থায় যখন ছিল সেটাকে যখন আমরা চুম্বক ক্ষেত্র বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসলাম, তখন তারা কি করতেছে অ্যাক্সিয়ালি ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাচ্ছে। এখন আমি যদি ওই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেটাকে সরায় দেই, তাহলে কি সেটা হঠাৎ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে, মানে এলোমেলো অবস্থায় ফিরে যেতে পারবে? আনসার হচ্ছে না, যেতে পারবে না। অর্থাৎ এখানে এই যে অ্যালাইনগুলো হচ্ছে, অ্যালাইনগুলো আস্তে আস্তেই তো হচ্ছে। এরকম যদি থাকে ম্যাগনেটিক ফিল্ড যদি এই অবস্থায় থাকে, তো সেটা যদি অ্যালাইন হতে চায় এই বরাবর, তো প্রথমে এইখানে যেতে হবে, তারপর এইভাবে যেতে হবে, তারপর এইভাবে যেতে হবে, অ্যাট দ্য লাস্ট টাইম হচ্ছে বি ভেক্টরের দিকে যাবে। তো এই বি ভেক্টরে যাওয়ার পর হঠাৎ করে এই বি ভেক্টর অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি সরায় দিলাম, তখন এই অবস্থা থেকে আবার আগের অবস্থায় যদি ফিরে যেতে চাই তাহলে যেতে পারবে না। কারণ হচ্ছে আমরা এই যে ম্যাটেরিয়ালটা নিব সেই ম্যাটেরিয়ালের ভিতরে কিছু পরিমাণ ক্ষেত্র থেকেই যাবে। তারপর আমরা কি করব, এই ক্ষেত্রটাকে এই জিরো বিন্দুতে নিয়ে আসব। তার জন্য আমাদেরকে বিপরীত দিক বরাবর কী করতে হবে, ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। এটা এখানে লিখছে যে এই অবস্থায় পদার্থের কিছু চুম্বকায়ন অবশিষ্ট থাকে, এমনকি চুম্বক ক্ষেত্র সম্পূর্ণ অপসারিত হওয়ার পরও, অর্থাৎ সম্পূর্ণ যদি অপসারিত করি তারপরও ওই ক্ষেত্রের মধ্যে থেকে যায়। তো চুম্বকায়নকে শূন্যে বা হ্রাসকরণের জন্য বিপরীত চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হয়, যাকে সহনশীল ক্ষেত্র বা কোয়েরসিভ ফিল্ড বলা হয়। তো আমরা আগেই বলছিলাম এই যে কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বল যখন আমরা বিপরীত দিক থেকে প্রয়োগ করব ওইটাকে কি বলা হয়, কোয়েরসিভ ফোর্স বা নিগ্রহ বল বা সহনশীল ক্ষেত্র বলা হয়। আমরা এখানে বিসি লিখছিলাম, তো আমাদের বইয়ে যেহেতু এসি দেওয়া আছে তো আমরা এখানে বিসির জায়গায় এসি লিখবো। হ্যাঁ,
তো তারপর কি লিখছে যে বিপরীত চুম্বক ক্ষেত্রকে প্রথমে বৃদ্ধি ও পরে হ্রাস করলে এতে করে একটি বদ্ধ লুপ CEFKC পাওয়া যায়। অর্থাৎ এই যে এখানে যে কাজটা করছিলাম, এই যে এই পর্যন্ত আসছে, তারপর আবার কি করছিলাম, বিপরীত দিক থেকে সেম কাজটাই করছি। বিপরীত দিক থেকে সেম কাজ করলে এই যে একটা বদ্ধ লুপ, যাকে আমরা এখানে বদ্ধ লুপ, এই যে এখানে OC, তারপর হচ্ছে MREFKC, এই যে পুরোটা একটা বদ্ধ লুপ সৃষ্টি হলো। তো এই যে এখানে CEFKC পাওয়া যায়, একে হিস্টেরেসিস লুপ বা হিস্টেরেসিস চক্র বলে। তো চৌম্বক পদার্থের গুণগত মান নির্ণয় এবং ব্যবহারিক কাজের জন্য পদার্থ নির্বাচনে হিস্টেরেসিস বক্ররেখা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ডোমেনের সাহায্যে এই হিস্টেরেসিসটা ব্যাখ্যা কীভাবে করলো।